একটি রাজনৈতিক দল, কোনো অফিসিয়াল নিবন্ধন নেই, কোনো বড় নেতা নেই, নেই কোটি কোটি টাকার ফান্ড কিংবা কর্পোরেট ব্যাকআপ। অথচ মাত্র কয়েক সপ্তাহে তারা পিছনে ফেলে দিয়েছে ভারতের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে গেছে 20 মিলিয়নেরও বেশি। শুনলে অবিশ্বাস্য বা কোনো সায়েন্স ফিকশন মনে হতে পারে, কিন্তু তারা নিজেদের কোনো গম্ভীর বা গালভরা নামে পরিচয় দিচ্ছে না। তারা নিজেদের বুক ফুলিয়ে বলছে ককরোচ জনতা পার্টি, বা সংক্ষেপে সিজেপি। হ্যাঁ, বাংলা যাকে সহজ কথায় বলে তেলাপোকা জনতা পার্টি। অনলাইন দুনিয়ায় ট্রল, মিম আর রিলস হিসেবে শুরু হওয়া এই দলটি এখন আর শুধু ইন্টারনেটে সীমাবদ্ধ নেই। আজ 2026 সালের জুনে এসে এটি দিল্লির রাজপথ কাঁপানো এক বিশাল সরকার বিরোধী যুব আন্দোলনে রূপ নিয়েছে। ভারতের বেকার এবং ক্ষুদ্র যুব সমাজের সবচেয়ে বড় এবং ধারালো কণ্ঠস্বর হয়ে উঠেছে এই ককরোচ জনতা পার্টি। কিন্তু কিভাবে একটি ব্যঙ্গাত্মক নাম থেকে জন্ম নিল ভারতের ইতিহাসের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এই যুব আন্দোলন? কেন সুপ্রিম কোর্টের একটি মন্তব্য ভারতের রাজনীতিতে হঠাৎ আগুন জ্বালিয়ে দিল? আর কেনই বা শক্তিশালী মোদী সরকার এই তথাকথিত তেলাপোকাদের দেখে আজ ভেতরে ভেতরে চিন্তিত হচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনার একটি গভীর এবং ইনডেপথ রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই ঘটনার ভিতরের গোপন তথ্যগুলো জানতে পারবেন। কেন মোদী সরকারের বিরুদ্ধে তারা এখন উঠে পড়ে লেগেছে এবং মোদী সরকারের পতন তারা কেন ঘটাতে চাইছে। এই গল্পের শুরুটা কিন্তু কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ বা প্রেস কনফারেন্সে হয়নি। এর জন্ম হয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের ভেতরে। গত 15 মে 2026 তারিখে একটি মামলার শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশের বেকার যুবকদের উদ্দেশ্যে অত্যন্ত বিতর্কিত একটি মন্তব্য করে বসেন। তিনি চলমান নানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বেকার তরুণদের তেলাপোকা এবং পরজীবী বা সমাজের প্যারাসাইট বলে আখ্যায়িত করেন। ভারতে যেখানে কোটি কোটি শিক্ষিত তরুণ বছরের পর বছর ধরে একটি সরকারি চাকরির জন্য দিনরাত লড়াই করছে, যেখানে লাখ লাখ টাকা খরচ করে কোচিং করার পরও পরীক্ষার প্রশ্ন ফাঁসের যন্ত্রণায় তরুণদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে দেশের প্রধান বিচারপতির এমন মন্তব্য যুব সমাজের বুকে তীরের মতো গিয়ে বিঁধল। তরুণদের মনের ভেতর বছরের পর বছর ধরে জমে থাকা ফ্রাস্ট্রেশন, হতাশা, তীব্র ক্ষোভ এবং মুহূর্তে বিস্ফোরিত হল। ঠিক এই গণক্ষোভকে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন এক মাস্টারমাইন্ড তরুণ। তিনি হলেন আম আদমি পার্টির সাবেক বিশিষ্ট রাজনৈতিক কৌশলবিদ অভিজিৎ দীপক। বিচারপতির সেই বিতর্কিত মন্তব্যের ঠিক পরের দিন অর্থাৎ 16 মে 2026 তারিখে তিনি সামাজিক মাধ্যমে একটি নতুন দল গঠনের ঘোষণা দেন এবং এর নাম দেন ককরোচ জনতা পার্টি। এই নামটি ছিল ভারতের বর্তমান ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নামের একটি চরম বিদ্রুপাত্মক এবং চতুর প্যারোডি। অভিজিৎ দীপক দেশের তরুণদের উদ্দেশ্যে বললেন, রাষ্ট্রের সর্বোচ্চ আদালত যদি আমাদের অবহেলা করে, তেলাপোকা বলে ডাকতে পারে, তবে আমরা তেলাপোকা হই আমাদের অধিকার ছিনিয়ে নেব। কারণ তেলাপোকা এমন এক জীব যাকে সহজে ধ্বংস করা যায় না, যা সমস্ত প্রতিকূলতার মধ্যেও টিকে থাকে। এরপর কয়েকদিন যা ঘটল তা ভারতের বাঘা বাঘা রাষ্ট্রবিজ্ঞানী এবং আইটি সেলগুলোর সমস্ত হিসাব নিকাশ উলটপালট করে দিল। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ইনস্টাগ্রামে ককরোচ জনতা পার্টি বা সিজিপি একটি প্রচণ্ড ভাইরাল ঝড়ে রূপ নেয়। মাত্র কয়েকদিনের ব্যবধানে এই পেজের ফলোয়ার সংখ্যা রকেটের গতিতে বেড়ে 20 মিলিয়ন বা 2 কোটি পার হয়ে যায়। ভাবা যায় এই বিষয়টি আসলে ভারতের বহু প্রাচীন ও শত শত কোটি টাকা বাজেট থাকা রাজনৈতিক দলগুলোরও সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ফলোয়ার নেই, যা এই দলটি মাত্র কয়েকদিনে অর্জন করেছে। শুধু তাই নয়, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রায় 35 লাখেরও বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে সদস্য পদের জন্য সাইন আপ করে। তবে তারা নিজেদের কোনো সাধারণ বা সনাতনী রাজনৈতিক দল বলে দাবি করে না। তারা নিজেদের ম্যানিফেস্টো বা ইশতেহারে পরিচয় দেয় ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং অলস তরুণদের দল হিসেবে। তাদের এই অবিশ্বাস্য জনপ্রিয়তার পেছনে মূল হাতিয়ার ছিল মিমস এবং শর্ট ভিডিও বা রিলস। আসলে সাধারণ তরুণরা যে ভাষাটি বুঝে, যে প্রতিদিনের হতাশা তারা নিজেদের বন্ধুদের আড্ডায় প্রকাশ করে, সিজিপি বা ককরোচ জনতা পার্টি ঠিক সেই ভাষাতেই সরাসরি কথা বলতে শুরু করলো। তারা শাসক দলের শক্তিশালী আইটি সেলকে তাদের নিজস্ব ডিজিটাল অস্ত্র দিয়েই কুপকাত করে দিল। প্রতিটি ব্যঙ্গাত্মক মিম হয়ে উঠল এক একটি শক্তিশালী রাজনৈতিক বুলেট, যা সরাসরি ব্যবচ্ছেদ করতে শুরু করলো সরকারের ভুল নীতিগুলোকে, যা কাঁপিয়ে দিয়েছে ভারতের বর্তমান বিজেপি শাসিত মোদী সরকারকে। কিন্তু প্রথম দিকে দিল্লির ক্ষমতার অলিন্দে থাকা মানুষেরা ভাবছিলেন এই আন্দোলন শুধু অনলাইনে সোফায় বসে থাকা তরুণদের ফেসবুক, ইনস্টাগ্রামের ট্রোলিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ভার্চুয়াল দুনিয়ায় এই তেলাপোকারা কি বাস্তব পৃথিবীতে কোনো আলোড়ন বা চাপ তৈরি করতে আদৌ পারবে? সেই ভুলটি ভেঙে গেল আজ 6ই জুন অর্থাৎ 2026 সালের 6ই জুন আজকের তারিখটিতে। দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে সিজিপি ডাক দেয় তাদের প্রথম বিশাল সশরীর বা অফলাইন বিক্ষোভের সমাবেশের। ভারতের বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার তরুণ রাজধানী দিল্লিতে এসে জড়ো হতে শুরু করে। কিন্তু তাদের এই প্রতিবাদের ধরন ছিল প্রচলিত রাজনৈতিক দলগুলোর চেয়ে একেবারেই আলাদা, যা পুরো মিডিয়ায় নজর কেড়ে নেয়। কোনো লাঠিসোঁটা বা ভাঙচুর নয়, কেউ মাথায় প্লাস্টিকের তেলাপোকার অ্যান্টেনা লাগিয়েছেন,
কেউ পুরো তেলাপোকার কস্টিউম বা পোশাক পরে রাস্তায় শুয়ে পড়েছেন, আবার কেউ হাতে পড়াশোনার বই বা ভারতের জাতীয় পতাকা নিয়ে ফুটপাতে লাইনে বসে পড়েছেন। তবে তাদের এই আন্দোলনের প্রধান লক্ষ্য এবং দাবিটা আসলে কি? তাদের মূল লড়াই এখন ভারতের সম্পূর্ণ ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা, দুর্নীতি এবং লাগামহীন বেকারত্বের বিরুদ্ধে। সম্প্রতি ভারতে ঘটে যাওয়া বিশাল নিট বা এনইটি কেলেঙ্কারি এবং একের পর এক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ এই তরুণরা এখন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সরাসরি পদত্যাগ দাবি করছে। ককরোচ জনতা পার্টি স্পষ্ট ভাষায় বলছে, কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং মেধা নিয়ে যারা চিনিমিনি খেলছে, তাদের ওই দামি চেয়ারে বসে থাকার কোনো নৈতিক অধিকার নেই। এই আন্দোলন এখন আর শুধু একটি অনলাইন রসিকতা আর মিম নয়, এটি এখন একটি পূর্ণাঙ্গ ও দৃশ্যমান সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। যা দেখে অনেকেই প্রশ্ন করছেন, কখনোই তীব্র আন্দোলনের মুখ না দেখা ভারতে এবার কি কোনো তীব্র গণ আন্দোলন শুরু হতে চলেছে মোদী সরকারের বিরুদ্ধে? এখন প্রশ্ন হচ্ছে, ককরোচ জনতা পার্টির এই আকস্মিক উত্থান ভারতের সামগ্রিক রাজনীতি ও সমাজ ব্যবস্থা সম্পর্কে কি বার্তা দেয়? এই আন্দোলনের পেছনের মূল মনস্তত্ত্বটা আসলে কি? প্রথমত, এটি প্রথাগত রাজনীতির উপর তরুণদের তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ। ভারতের তরুণ সমাজ এখন প্রথাগত হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি, জাতপাতের জটিল সমীকরণ এবং ভোটের আগে রাজনৈতিক দলগুলোর দেওয়া ফাঁপা প্রতিশ্রুতি দেখে চরমভাবে ক্লান্ত। সিজিপি তরুণদের সেই অবদমিত ক্ষোভ ও ফ্রাস্ট্রেশন প্রকাশের একটি সম্পূর্ণ নতুন বিকল্প এবং নিরাপদ মাধ্যম তৈরি করে দিয়েছে। দ্বিতীয়ত, প্যারোডি বা ব্যঙ্গ যখন রাজনৈতিক অস্ত্র। পৃথিবীর ইতিহাসে সবসময় দেখা গেছে, যখনই কোনো রাষ্ট্রে স্বৈরাচারী মানসিকতা বা শক্তিশালী কোনো শাসক গোষ্ঠী তৈরি হয়, তখন তাদের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের চেয়ে ব্যঙ্গ, কৌতুক এবং উপহাস সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করে। ককরোচ জনতা পার্টি ঠিক এই কৌশলটাই বেছে নিয়েছে। তারা সরকারের গম্ভীর ও জাতীয়তাবাদী রাজনৈতিক ন্যারেটিভকে হাসির পাত্রে পরিণত করেছে। আর কোনো সরকার বা শাসকদের জন্যই মেকআপ বা গভীর ভাবমূর্তি নষ্ট হওয়ার চেয়ে বড় লজ্জিত হওয়ার বিষয় আর কিছুই হতে পারে না। তৃতীয়ত, অপরাজিত যুবশক্তির প্রতীক। তেলাপোকা বা ককরোচকে কেন তারা প্রতীক হিসেবে বেছে নিল? কারণ জীববিজ্ঞানে বলা হয়, পৃথিবীতে যদি কোনোদিন পারমাণবিক যুদ্ধও ঘটে, তবে সব প্রাণী ধ্বংস হয়ে গেলেও তেলাপোকা টিকে থাকতে পারবে। সিজিপি এই প্রতীকটি ব্যবহার করে মোদী সরকারকে একটি প্রচ্ছন্ন বার্তা দিয়েছে যে সরকারের দমনপীড়ন, পুলিশের লাঠি, জলকামান কিংবা বড় বড় আইনি নোটিশ বা মামলা দিয়ে এই ডিজিটাল যুগে সচেতন তরুণদের স্তব্ধ করা যাবে না। তাদের যত চাপ দেওয়া হবে, তারা তত বেশি ছড়িয়ে পড়বে। ককরোচ জনতা পার্টি বা সিজিপি হয়তো কোনোদিন ভারতের মূলধারার নির্বাচনে লড়বে না, হয়তো তারা কোনোদিন সরকার গঠন করে সংসদ ভবনেও বসবে না, কিন্তু তারা অলরেডি ভারতের সমকালীন রাজনীতিতে একটি নতুন অধ্যায় বা ইতিহাস লিখে ফেলেছে। তারা সফলভাবে প্রমাণ করেছে যে দেশের সিংহবাস যুব সমাজকে যদি অবহেলা করা হয়, তাদের ন্যায়সঙ্গত অধিকারের দাবিকে যদি পরজীবী বা তেলাপোকা বলে উপহাস করা হয়, তবে সেই অবহেলিত তেলাপোকারাই একদিন সংগঠিত হয়ে যে কোনো শক্তিশালী শাসকের সিংহাসন নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। দিল্লির যন্তর মন্তরের এই চলমান আন্দোলন ভারতের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং বেকারত্ব দূরীকরণের শেষ পর্যন্ত কতটা চাপ তৈরি করতে পারবে তা হয়তো সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, ভারতীয় রাজনীতিতে এই চতুর তেলাপোকাদের কামড় এবং ডিজিটাল বিদ্রোহের কথা বর্তমান শাসক দল খুব সহজে ভুলতে পারবে না। আপনার কি মনে হয়, সিজেপির এই অভিনব ও ব্যঙ্গাত্মক আন্দোলন কি ভারতের শিক্ষা ব্যবস্থায় ও সরকারের নীতি নির্ধারণে কোনো বড় পরিবর্তন আনতে পারবে, নাকি এটিও সময়ের সাথে অনলাইন ট্রেন্ড হয়েই হারিয়ে যাবে? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন।